বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারেটরি প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমার ডানে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান, তিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মিস্টার গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে আমার প্রথমে একটু জানতে চাব দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে, নানা রকমের প্রস্তুতিও চলছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখেন? কতটা কমফোর্ট জোনে আপনারা নিজেরা আছেন, আপনাদের দল আছে এবং বাংলাদেশ আছে, বাংলাদেশের জনগণ আছে? মিস্টার সুকোমল বড়ুয়া। আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তৃতীয় মাত্রা, সবাই দেখে তৃতীয় মাত্রার প্রতি সকলের একটা আকর্ষণ থাকে, রাতের খবরটা কিভাবে হচ্ছে, দেশ এবং জাতি রাষ্ট্র কীভাবে পরিবর্তন হচ্ছে। তো এই জন্যই আমি দর্শক শ্রোতা দেশের ভেতরে এবং বাইরে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের এই আমাদের প্রোগ্রাম থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত দিন আসছে যেহেতু একটা রোড ম্যাপ তৈরি হয়েছে, সকলে একটা দৃষ্টি হলো কিভাবে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কীভাবে তাদের যে দায়িত্ব ছিল, তাদের উপর দায়িত্বটা ছিল, নানা প্রশ্নবিদ্ধের মাধ্যমে তারা কীভাবে অগ্রসর হচ্ছে। তো বিএনপি থেকে আমরা পরিষ্কার, কারণ আমাদের প্রথম থেকে যেই আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছিলাম এবং দেশের কল্যাণের জন্য জনগণের সাথে যে কথাগুলো উঠে আসছে, আমাদের একটি চেয়ারম্যান মহোদয় সহ আমাদের যারা স্টাডি কমিটি এবং বিএনপির পক্ষ থেকে আমাদের এটা স্বচ্ছ পরিষ্কার যে আমরা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু নির্বাচনটা করতে চাই। কারণ বাস্তবতার প্রেক্ষিতে এটা হয়েছে, কারণ একটা সরকার আসছে স্বাভাবিক, এটা অস্বাভাবিক অবস্থার মধ্যে বাস্তবকে নিরিখেই আমি বলতে চাই যে স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা ক্ষমতাটা গ্রহণ করেননি। এটা দেশের এইরকম পরিস্থিতির মধ্যে যে ক্ষমতাটা নিয়েছে তাদেরও একটা জটিলতা আছে, নানা ধরনের সংকট আছে, কারণ সকলে কিন্তু তারা রাজনীতিবিদ না, রাজনীতি প্রশিক্ষিত না, তারা হঠাৎ করে এসেছেন, আসার পরে কিন্তু তাদের সম্ভাবনাও আছে, তারাও কাজ করছেন, এটা আমি অস্বীকার করতে চাই না। তবে দ্রুত নির্বাচনের পক্ষে যদি তারা সকলেই যদি সব কিছু ঢেলে দেয়, কারণ সরকারের বর্তমান সকলেই চাচ্ছে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক, জনগণের সকল চাহিদার মধ্যে কিন্তু এটা হচ্ছে প্রথম শর্ত। তো সেই হিসাবে আমার মনে হয় যেহেতু যারা আছে, বিশেষ করে আমাদের যে প্রফেসর ডক্টর ইউনূস সরকার এবং দেশে এবং বাইরে, তার প্রতি একটা অবশ্যই মানুষের বিশ্বাস আস্থা আছে, এটাকে যদি আমরা সামনে ধরে নিই এবং তার ভেতরে যে একটা অন্তর্দৃষ্টি আছে এবং তিনিও যে একটা চাচ্ছেন তিনি যাতে প্রশ্নবিদ্ধ না থাকেন, সেই জন্য তিনি কাজ করছেন, অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাবো। তবে আমাদের পক্ষ থেকে আমরা যে কথাটি বলছি তার বাইরে আমরা 31 দফা দিয়েছি, এরপরে আমরা আবার আমাদের দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সেখানে আমরা গিয়েছি। বিশেষ করে এই দৃষ্টিভঙ্গি রেখেই সংকট হচ্ছে, নানা ধরনের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উপদেষ্টা মণ্ডলীরা বলছে নানা বিষয়গুলো, কিন্তু আমরা একমত। এবং এইদিকে আপনারা জানেন আরেকটা সংবাদ হলো আমাদের এদিকে ডাকসু নির্বাচন হওয়ার জন্য আমাদের একটা সুন্দর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তো আমার মনে হয় আমাদের পরিষ্কার যে আমরা নির্বাচনটা আমরা ফেব্রুয়ারিতে করতে চাই। তবে অন্যান্য দলগুলো কিছুটা হচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের আছে এবং এর মধ্যে একটা জিনিস ভালো যে কমিশন যেটা গঠন করা হয়েছে, কমিশনের মধ্যে কিন্তু তারা চাচ্ছে সমঝোতার মধ্যে আসছে, ঐকমত্য কমিশনের কথা বলছি। সেখানে হয়তো কিছুটা আমাদের প্রশ্নবোধক ছিল, সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাও আমরা কমিয়ে উদারতা দেখিয়ে, যেহেতু বিএনপি একটা বড় দল, দেশের জনগণের একটা বিশাল বড় দল, সবাই কিন্তু বিএনপির প্রতি এখন আস্থাশীল, এই জন্য আমরা উদারতা জনগণের পক্ষে থেকে কিন্তু আমরা কাজ করার জন্য আমরা চেষ্টা করছি। জি, শুনবো আরও আপনার কাছ থেকে। মিস্টার গোলাম সরোয়ার মিলন, রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘ, কিন্তু নতুন দল, জানি না নিবন্ধন হয়েছে কিনা বা প্রক্রিয়াধীন কিনা, বাট সামগ্রিক পরিস্থিতি আপনারা কীভাবে দেখছেন? এবং জনের আবহ তৈরি হয়েছে, যদিও অনেকের মধ্যেই আবার এক ধরনের অনিশ্চয়তাও আছে, অনেকে পুরোপুরি মানে বিশ্বাস করতে চাইছেন না যে আসলে শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কিনা। ধন্যবাদ জিলু ভাই আপনাকে, আমার সম্মানিত শ্রদ্ধেয় সমালোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা। আমি
সুকমলদার ধারাবাহিকতা যেটা বলতে চাই, তার পূর্বে এইটুকু বলবো যে জনতা পার্টি বাংলাদেশ নতুন দল প্রাথমিক সিলেকশনে 22টি দিয়ে দল প্রাথমিকভাবে যে নির্বাচিত হয়েছে তার মধ্যে আমরা আছি। ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে আপনারা আমাদেরকে দেখতে পাবেন। সকলের দোয়া কামনা করি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একটি মধ্যপন্থী রাজনীতি দল, যারা আমরা আল্লাহর প্রতি মানে সম্পূর্ণ আস্থা রেখে আমরা আগামী দিনের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল এবং ২৪-এর যে আকাঙ্ক্ষা, এর সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলাকে আমরা এগিয়ে নিতে চাই। সেই আলোকে আপনারা এখনো বাংলাদেশি জাতীয়তাবাদ বলছেন কেন? মানে আমি তো এখন দেখছি যে ইভেন ঐকমত্য কমিশনের যেই ড্রাফট তৈরি হয়েছে, যেটা ঐকমত্যের ভিত্তিতে সবাই সাইন করবে আমরা ধারণা করছি, এবং বিএনপিরও সেখানে খুব একটা আপত্তি নেই। মূলনীতির মধ্যে যেসব বিষয় আছে সেগুলোর বিষয় তো আছেই। জাতীয়তাবাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ এবং নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। না, আমরা দেখেন, আপনি জানেন আমাদের দল মনে করে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন, এবং এইটাই প্রপার যে একটা বর্তমানে জাতীয়তাবাদের রূপরেখাটা কিন্তু নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, অর্থাৎ ৫৪,০০০ বর্গমাইল বিশিষ্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য যে জাতিসত্তা আছে তাদের সমন্বয়ে আমরা বাংলাদেশি। এখন রাষ্ট্রীয় পরিচয় যেটা অ্যাকচুয়ালি শেখ হাসিনার সময় এটাকে বাংলাদেশি তারা নাগরিক হিসাবে রেখেছে, জাতীয়তাবাদ রেখেছে বাঙালি। আমরা মনে করি বাঙালি এটা অসম্পূর্ণ, বাংলাদেশিটা হচ্ছে সম্পূর্ণ, কারণ ভারতের ইয়েতেও বাঙালি আছে। যাই হোক, এটা তাত্ত্বিক আলোচনা, আমরা পরে আলোচনা করব। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি, উদার গণতান্ত্রিক রাজনীতি এবং বাংলাদেশকে একটি মধ্যমপন্থী দেশ হিসাবে এবং ওয়েলফেয়ার স্টেটে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা কিন্তু নির্বাচন চাই এবং নির্বাচনে পরিবেশটাকে তৈরি হোক এটা চাই। আপনার এখানে আমি যখন নাকি বিএনপি কিংবা ডক্টর ইউনূসের কথা বলার আগে ৮ মাস আগে, আপনার এখানে রেকর্ডিং আছে, আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম, অনেকে বলেছিলেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, কারণ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যদিও বিএনপি এর আগে নির্বাচন চেয়েছে, জুনের মধ্যে চেয়েছে, এরপরে ডিসেম্বরের মধ্যে চেয়েছে, যাই হোক তারা এখন একটা পর্যায়ে আসছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই ফেব্রুয়ারি নির্বাচনটাকে গ্রহণযোগ্যতার প্রশ্নে, সক্ষমতার প্রশ্নে কতটুকু ধারণ করছে সরকার? আমি কিংবা আমার দল কিংবা সাধারণ মানুষ মনে করে, আমরা যেটা মনে করি যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আমরা চাই যে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং আন্তর্জাতিকভাবে যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। এটা কিন্তু শুধু দেশের জনগণ না, আজকে সমগ্র বিশ্ব এটা চায়। এখন ধরেন আমি যেটা বলতে চাই যে আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন এই প্রশ্নে তো একমত, হয়তো কৌশলের ভিন্নতা আছে। দাদা নির্বাচন কমিশনের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনকেও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে ৩২টা দলকে দেখে রেখেছে, কিন্তু ৩২টা দলের বাইরেও অনেক দল আছে, আমরা না হয় নবগঠিত দল, অনেক নিবন্ধিত দল আছে যারা রাষ্ট্র পরিচালনা ছিল, যাদের অভিজ্ঞতা ছিল, তাদেরকে ডাকা হয়নি। কী কারণে ডাকেনি আমি জানি না। আর ট্যাগিং দিয়ে তো একটা ঐক্যমত কীভাবে হয় জানি না, কারণ আগামী নির্বাচনে আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই, হত্যার বিচার চাই, লুণ্ঠনের বিচার চাই, তার মানে একটি দলকে আপনি কীভাবে বাদ দিবেন? আওয়ামী লীগ একটি দল, হ্যাঁ, তারা যারা অপরাধ করেছে তাদের কি করতে পারে? আওয়ামী লীগ ছাড়া যেমন আপনি জাতীয় পার্টিকেও কিন্তু আমি আসি ব্যান করা হয়নি বা নিষিদ্ধ করা। তারপর ধরেন আমি এক সময় জাতীয় পার্টি করেছি, যাই হোক জাতীয় পার্টি এই সময় এক সময় রাষ্ট্র পরিচালনা করেছে। সুতরাং এদেরকে আমি ইনক্লুসিভনেসের প্রশ্নে বলছি, নির্মোহ অবস্থান থেকে বলছি, এই যে ডাকা হয়নি, এই যে এটা তো আজকে সংশয় তৈরি হয়েছে। আমি তারপরও শুভকামনা করি ঐক্যমত কমিশন যেসব প্রশ্নে ঐক্যমত হয়েছে, তবে আমার দ্বিধা আছে সব দল এটা সাইন করবে কি না। ১, ২ নম্বর হচ্ছে যদি সব দল সাইন না করে আরেকটা সংকটে তৈরি হবে, এবং আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। আমরা রক্তের যে দায় দেনা, জুলাই অভ্যুত্থানের দায় দেনাকে আমরা পরিশোধ করে আইনি ভিত্তির মধ্য দিয়ে
আমরা আগামী নির্বাচনটা যাই। এখন বলবেন আইনি ভিত্তিটা কি? হ্যাঁ, আইনি ভিত্তিটা আজকে আপনাকে যেটা বলি, সিম্পল একটা উদাহরণ দিই। আপনার মনে আছে, আমি তো সেই রেশা সাহেবের ক্যাবিনেটে ছিলাম। সেই 90-এ 3 জোটের রূপরেখা অনুযায়ী যখন নাকি জাস্টিস শাহাবুদ্দিন নির্বাচনটা করলেন, দায়িত্বটা নিলেন, এবং তারপরে উনি আবার ফিরে গেলেন, এই যে একটা কমিটমেন্টের ভিত্তিতে, সেটাও কিন্তু পরের সংবিধানে ঢোকানো হয়েছে। এখন অর্ডিন্যান্সের মাধ্যমে যেগুলি করা সম্ভব তো সেগুলি করে দেখ, যেগুলি পার্লামেন্টে গিয়ে যেগুলি সংস্কার কিংবা সংশোধনী দরকার, আপনি সেই অঙ্গীকারটা করেন। যদিও আমরা শুনেছি এই দলগুলিতে আপনার একটা পটভূমি দিয়েছে, যেটা চিঠি দিয়েছে, মাঝখানে সংস্কার প্রস্তাব দিয়েছে এবং 8 দফা অঙ্গীকার দিয়েছে। তো সেই অঙ্গীকারের ভিত্তিতেই আমার মনে হয় অনেক কিছু হইতে পারে। জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল সব দলমত নির্বিশেষে, আমি মনে করি এই সরকারের ভিতরের একটি অংশ কিংবা সরকারের অনেকে ভালো লোক আছেন, কিন্তু এদের অনেকের ব্যর্থতার কারণে আগামী নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমি শেষ কথা বলতে চাই এইভাবে আপনাকে, 88 সালের নির্বাচন এরশাদ সাহেব করেছিলেন, গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু ওইখানে কিন্তু ভালো ভালো কিছু অধ্যাদেশ কিংবা আইন আমরা পাশ করেছিলাম। আপনার 1996 সনে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি করেছিল, তত্ত্বাবধায়ক সরকার পাশ হয়েছিল, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হয়েছে। 24-এর আমি দামি নির্বাচন হয়েছে, টিকে নাই। হ্যাঁ, আগামী নির্বাচন যদি মনে করে যে কোনোরকম একটা নির্বাচন করে এগুলিকে বৈধতা দিবে, তাহলে কিন্তু অন্য প্রশ্ন, কিন্তু এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমার বক্তব্য হলো আগামী নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য এবং আমরা যদি অংশগ্রহণ করতে চাই, উৎসবমুখর করতে চাই, আমার ভোটটা আমি দিব এটা নিশ্চিত করতে চাই, আইন শৃঙ্খলাকে আগে ঠিক করতে হবে, জনপ্রশাসনকে আগে ঠিক করতে হবে, কালো টাকা পেশি শক্তির প্রভাব বন্ধ করতে হবে, এবং ভোটারদের নির্ভয়ে আপনার ভোট কেন্দ্রে যাওয়ার অবস্থাকে নিশ্চিত না করলে আপনার আগামী নির্বাচন কীভাবে হবে? এখন পর্যন্ত তো আমরা পুলিশের মনোবলটাকে আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আর প্রশাসনের একটি কথা বলে আমি শেষ করব, আজকে প্রশাসনে যেমনিভাবে আওয়ামী দোসর আছে, আবার এটাও ঠিক অনেকে ভীত যে তাকে ট্যাগিং করা হয় কিনা, যে অমুকে, যে কারণে তারা কিন্তু কোনো দায়িত্ব নিয়ে সেইভাবে কাজ করছে না। সুতরাং এটিগুলি ঠিক না করা পর্যন্ত আমার মনে হয় আগামী নির্বাচনটাকে আমরা অর্থবহ, গুণগত, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ইলেকশন, বিশেষ করে আমি এগেইন আই রিপিট, উই ওয়ান্ট ইনক্লুসিভ নির্বাচন, যাতে সব দলমত, কারণ জামাতকে বাইরে রেখে, জামাতকে নিবন্ধন বন্ধ করে আজকে জামাত একটা বাংলাদেশের রাজনীতির ফ্যাক্টর, তাদের ভবিষ্যতে কী হবে আমি জানি না। আপনি আওয়ামী লীগকে বিচার করেন, লুণ্ঠনের বিচার করেন, তাদেরকে বাইরে রেখে ভবিষ্যতে আওয়ামী লীগে আসার পথকে, অর্থাৎ গণতন্ত্র, এই যে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে আমরা মনে হয় আরেকটা অবস্থায় যাচ্ছি। শেষ কথা হচ্ছে, কয়টা গণ অভ্যুত্থান হলে আমরা 24-এ গণ আকাঙ্ক্ষা কিংবা 71-এ মুক্তিযুদ্ধ কিংবা 90-এর যে গণ অভ্যুত্থান হলে, কয়টা গণ অভ্যুত্থান হলে এই জনগণের আশা পূরণ হবে? এটাই জনগণের প্রশ্ন। প্রফেসর সুকমল বড়ু, অনেকগুলো প্রসঙ্গ, উনি নির্বাচনের কথা আপনারা বলছিলেন, কিন্তু উনি নিরপেক্ষ নির্বাচন দেখছেন না, উনি সরকার একটা ভালো নির্বাচন করবার জন্য সক্ষম সেটা মনে করছেন না, ইনক্লুসিভ একটা ইলেকশন দেখছেন না যেটা ইন্টারন্যাশনালি এবং অফকোর্স ডোমেস্টিক্যালি বা লোকালি অ্যাকসেপ্টেবল হবে। এবং সেই সঙ্গে উনি বলছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তি, কোনো দল, বিশেষ করে এনসিপি, জামাত, তাদের যে দাবি, সেই দাবিটাকেও উনি সমর্থন করছেন যে সেটার একটা আইনি ভিত্তি পাওয়া দরকার। আমরা 1971-এর যে স্বাধীনতার যুদ্ধের যে একটি পরিস্থিতি আমরা দেখেছিলাম, এবং এরপরে যে একটা স্বাধীনতার স্বাদ, আশাকাঙ্ক্ষা যেটা মানুষের মধ্যে দৃঢ় অবস্থান তৈরি করেছিল, এরপরে কিন্তু আমরা দেখলাম জুলাই অগাস্টের যে বিপ্লব, এটা আমার মনে হয় এটাকে, এই অভ্যুত্থানকে আমিও সমর্থন জানাই। এই জন্য সমর্থন জানাই একটি কারণে, কারণ তরুণদের, যুবশক্তির যে অসম্ভব তাদের গণরোষ এবং তাদের যে একটা ভালোবাসা, মানে অভ্যুত্থানের প্রতি তাদের যে ভালোবাসা ছিল, এটাকে অবশ্যই আমাদেরকে সম্মান জানাতে হবে। এটাকে সামনে রেখে আমরা অনেক কিছু এখানে হচ্ছে, কারণ এখন নানা দলগুলো কিন্তু আমাদের অনেক জাগ্রত হয়েছে, তাদের অন্তর্দৃষ্টি খুলে গেছে, এবং স্বাধীনতার পর থেকে দলের মধ্যে কিন্তু অনেক বিজ্ঞতা বা মানে রাজনৈতিক আদর্শ তৈরি হয়েছে। তা আমি যেটা মনে করি, আমি একটাকে সমর্থন জানাবো, ঐক্যবদ্ধ সরকার যদি হয়, এবং যেটা বর্তমান সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং সেখানে একটা কমিশন আমাদের গঠন করা হয়েছে, যারা গিয়েছে তারা কিন্তু চিন্তাগুলো কিন্তু ভুল না। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, আমরা এক এক সময় কিন্তু এক দৃষ্টিভঙ্গি আমরা পোষণ করি, আমরা এক দল কিন্তু এক সময় কিন্তু সেখান থেকে আমাদের আদর্শ থেকে সরে যাই। এটা যদি হয়, দলের আদর্শ থেকে সরে যাওয়া, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, এটা কিন্তু রাজনৈতিক সদুদ্দেশ্য নয়।
এখানে আমার মনে হয় কেন যে এটা হয় আমি জানি না, আমার রাজনীতির একটা ম্যানিফেস্টো থাকবে, আমার একটা দলের একটা আদর্শ থাকবে। এই আদর্শ থেকে যখন আমরা একসঙ্গে বসবো, যদি জনকল্যাণের স্বার্থ হয়, যদি আমরা নির্বাচনমুখী হই, যদি আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, তাহলে আমার মনে হয় আমরা নির্দিষ্ট আদর্শ নিয়ে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার সঙ্গে অথবা নির্বাচন কমিশনের সঙ্গে অথবা যেখানে কমিশন গঠন হয়েছে সকলের সঙ্গে একই মতে কথা বলা উচিত। কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখি, এই জন্যই এখন আস্থাহীনতার মধ্যে আসছে। জনগণ যেমন আস্থাহীনতার মধ্যে আছে, আমাদের পেছনে যারা আছে তারা আস্থাহীনতার মধ্যে আছে, এবং দেশ একটা দোদুল্যমান অবস্থার মধ্যে, অর্থাৎ কোনো নির্দিষ্ট আমাদের রূপরেখা কিন্তু আমরা সেখানে তৈরি করতে পারছি না। তো যার ফলে আমার মনে হয় এই যে অরাজকতাগুলো তৈরি হচ্ছে কেন, মানুষের প্রশ্ন, এই যে মব তৈরি হচ্ছে, দুর্নীতি তৈরি হচ্ছে, কারণ এটা একটা সুযোগ কিন্তু আছে। বাংলাদেশের চরিত্র কিন্তু এত বেশি ভালো না। তো আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের চরিত্র ভালো হোক জুলাই সংসদের মাধ্যমে, বাংলাদেশে একটা কাঠামো তৈরি হোক, একটা সুন্দর কাঠামো তৈরি হোক। অতীতে যেটা ভুলভ্রান্তি হয়েছে আমাদের, এটাকে সামনে রেখে আবারও 1971-এর যে আমরা সকলে সমন্বিতভাবে, এখানে কে বাঙালি, কে পাহাড়ি, কে অন্য সম্প্রদায়, কে দেশ, মানে সকলকে নিয়ে, এখানে কাউকে বাদ দেওয়ার আমি পক্ষে না, এদেশে কারো পক্ষে না। তবে এখানে যে কথাগুলো বলা হচ্ছে আমার বড় হয় এখানেও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। অবশ্যই ভিতরে, সরকারের ভিতরে কিছুটা যে উদ্দেশ্য যে নেই, মানে তাদের যে একটা মানে অসৎ উদ্দেশ্য বলবো না আমি, তাদের উদ্দেশ্যের মধ্যে কিন্তু কিছুটা স্বচ্ছতা নেই। স্বচ্ছতা থাকলে কিন্তু জনগণ বুঝতে পারে, কারণ রাষ্ট্রের এটা রাষ্ট্র তো দর্পণ, রাষ্ট্রের যারা কথা বলে তারা তো আমাদের জন্য দর্পণ হয়ে দাঁড়ায়, তাদের কথাগুলোকে বিশ্বাস করে তো আমরা চলি, কিন্তু সেখানে বিশ্বাসহীনতা তৈরি হয়। কারণ অ্যাডভাইজারদের কথাবার্তা এবং এখানে তাদের আন্ডারে যেসব কমিশন গঠন করা হয়েছে তাদের কথা, এবং নির্বাচন কমিশন গঠন হয়েছে সেখানে কথা। আরেকটা কথা আমি বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী খুবই প্রয়োজন এখন। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু একটা দৃঢ়তা, কারণ আমি গেছিলাম, আমি সচিবালয়ে গেছিলাম, আমি আমাদের একটা কাজে। তো আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে একটা দোদুল্যমানতা, কারণ কোন সরকার আসে, তারা কোথায় যাচ্ছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নেই, এখন কোন দিকে যাবে, তাদের মধ্যে একটা কেমন একটা প্রশাসনিক কাঠামোর মধ্যে তাদের একটা দুর্বলতা। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন আমাদের যে উনি বললেন, এটা আমি অবশ্যই স্বীকার করি, কারণ এটা ঠিক না করলে এইসব এইসব মানে সরকারের যে বিভিন্ন বডিগুলো আছে তারা কিন্তু কাজ করতে পারবে না সঠিকভাবে। এই জন্য এদেরকে ঠিক করা উচিত। আর আমি যেটা মনে করি, একটি কথা খুবই বিনয়ের সাথে বলবো আমি চ্যানেল আইয়ের মাধ্যমে, বর্তমান সেনাবাহিনীর প্রধানের, আমি সেদিন অলদিতি করিম, তিনি তো প্রায় সময় লিখছেন, আমি খুবই এগুলোকে ফলো করি, কিন্তু সেনাবাহিনীর আন্তরিকতার কোনো অভাব নাই। আমি দেখেছি যে তিনি মানে এত সাহসের সাথে আমাদের জুলাই বিপ্লবের একটা সুন্দর একটা তিনি নির্ভীকতার সেদিন যদি তিনি আমাদের পাশে না দাঁড়াতেন, জনগণের পক্ষে না থাকতেন, সেদিন অবস্থা কীরকম হতো আমি জানি না। এই যে 5ই আগস্টের জুলাইয়ের কথা বলতেন, অর্থাৎ সশস্ত্র বাহিনী কিন্তু একটা দৃঢ় ভূমিকা ছিল জনগণের পক্ষে, এবং তাদের ক্ষমতা থাকার পরেও কিন্তু তারা সেটাকে ব্যবহার করেনি। তারা জনগণকে চেয়েছে, এইসব যুবক তরুণদেরকে তারা চেয়েছে, এই দেশের মানুষদেরকে চেয়েছে, এই দেশের মাটি রক্ষা করতে চেয়েছে, কোনো সরকারের পক্ষে যায়নি তারা। এটা একটা কিন্তু বিশাল অভিনন্দন যাওয়া উচিত। ওনারাও চাচ্ছে একটা দেশের সুষ্ঠু নির্বাচন হোক, এবং বর্তমান সরকারকে সাহায্য করছে নানাভাবে, পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে। সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না। আমি মনে করি যে এখানে আইন প্রশাসন শৃঙ্খলা বাহিনী তৈরি করার জন্য সেনাবাহিনী সহ, কারণ এরা তো বাইরে না, আমাদের দেশের বাইরে না, তারা যদি একসময় যদি আমাদের আস্থা অর্জন করতে পারে, তারা যদি আমাদের দুর্যোগের মধ্যে, সংকটের মধ্যে আমাদের সামনে থাকতে পারে, তারা কেন আমাদের পাশে তাদেরকে নিতে পারি না, আমরা তাদের পরামর্শ কেন নাম নেওয়া পারি? এরা একটা শক্তি। এই জন্য আমি বলছি, এই জন্যেই দেশের যে সামগ্রিক অবস্থার মধ্যে যেটা আছে, বিএনপি কিন্তু সর্বাঙ্গীনভাবে এগিয়ে আছে। বিএনপির পক্ষ থেকে যত ধরনের প্রশ্নবোধক ছিল সব কিছু সরিয়ে যাচ্ছে। একটি চেয়ারম্যান মহোদয় দূর থেকে, কাছে থাকলে তো আরও ভালো হতো আমাদের ম্যাডাম কিন্তু এখনও, যদিও বা আমরা বলি, কিন্তু এখনও তিনি অসুস্থ এবং তিনি আছে, বাসাতে আছে, বাসভবনে আছে, তিনি হয়তো সেভাবে কথা বলতে পারছেন না। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদের যারা আছে, স্ট্যান্ডিং কমিটি সহ বিএনপির যে একটা নীতি নির্ধারণী দল আছে, তারা সবসময় আমরা কথা বলছি, সেখানে সবসময় এগুলো নিয়ে কথা হচ্ছে, রাত দিন আমরা কাজ করছি সেখানে। অর্থাৎ সামনে যে ইলেকশনটা আসবে কীভাবে হতে পারে, আমাদের মধ্যে একটা রূপরেখা তৈরি হয়েছে, নেটওয়ার্কিং তৈরি হচ্ছে আমাদের ছাত্র দলের মধ্যে, এবং বিভিন্ন দল যেগুলো আছে, স্বেচ্ছাসেবক দল থেকে, যুব দল থেকে মাঠ পর্যায়ে পর্যন্ত আমাদের কাজ করা হচ্ছে। আমাদের কাছ থেকে কোনো ধরনের অভাব নেই, কিন্তু আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের ডেট যখন আসবে, এবং সরকার পক্ষ থেকে, কারণ এটা সরকারের দায়িত্ব, আমরা তাদেরকে যোগান দিচ্ছি, তাদেরকে সাহায্য করছি, আমরা নানাভাবে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, এই যে উনি যে কথাটা বলছি, কিন্তু একটা সরকারের দায়িত্ব আছে। তবে আমি একটা বিষয়ে একমত না,
যেমন আমি যেটা চাই, আপনি ঐক্যমত্য সরকারের কথা বলছেন, আমি চাই যে এটা ন্যাশনাল স্টেট, আমরা তো প্রথম থেকে আমরা চাইছিলাম সেটা। ন্যাশনাল স্টেটটা কিন্তু এইভাবে হয়নি। নতুন একটা ধারা তৈরি হোক, সকলকে নিয়ে একদল কেন আমরা গঠন করব, সকালে সমন্বিত যদি আমরা প্রয়াস নিই, সমন্বিত প্রয়াস, এখানে কোনো বাধার কোনো কারণ ছিল না। তখন কিন্তু সেটা সরকারের কাছে এবং মানুষের কাছে, জনগণের কাছে কিন্তু একটা আস্থা তৈরি করে। সামনের দিনগুলো আমরা কাজ করতে কিন্তু একটা সুন্দর একটা কাজ করতে পারি, কারণ সেখানে বিরুদ্ধের অপোজিশন পার্টির নানা ধরনের যে সংকট তৈরি করে এটা কিন্তু কম থাকে। সবাইকে নিয়ে যদি কাজ করা যায়, কিন্তু আমরা চাই না। এখন আমাদের সময় এসছে, আমি আবারও বলি, যদি মানে দেশের সাথে আপনি কি ওই শেখ হাসিনা সরকারের মতো ওরকম চাইছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় জাতীয় পার্টি বিরোধী দলে, আমি বলছি জাতীয় পার্টি বিরোধী দলে আবার জাতীয় পার্টির সরকারের অংশীদার, সেরকম কিছু চাইছেন? না, সেটা আমি চাইব না। জনগণের আকাঙ্ক্ষা বড়। গণতন্ত্রে যদি শক্ত একটা ভালো অপোজিশন না থাকে তাহলে আসলে কিন্তু প্রশ্ন, গণতন্ত্র কিন্তু সকল সময় সুখকর হয় না। গণতন্ত্র বললেও কিন্তু অনেক সময় অধিক গণতন্ত্র হয়ে গেলে কিন্তু সুখকর হয় না। আপনাকে তৈরি করতে হবে। এখন যে কথাটি বলছে, সরকারের ভেতরে এখনও কিন্তু আমাদের মানুষগুলো আছে। আমরা চাইনি তাদের কাজকর্ম খারাপ হোক, সেটা তাদের অশুভ আমরা কখনো, অকল্যাণ কখনো কামনা করব না। তাদের মধ্যে একটা বোধ বিবেক তৈরি করা উচিত যে দেশের জনগণ যেভাবে চাচ্ছে সরকারকে পরিচালনা করার জন্য, তারা যাতে বাধাগ্রস্ত না করে। এখানে আমলাতান্ত্রিক জটিলতা, একটা সরকার গিয়েছে, আমি তো জানি এই যে কথাগুলো 2018 এটা নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলো, এগুলোকে সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। একটা দলকে যে কতটুকু মানে নিয়েছে সেটা বলা না। আর একটা সরকার, আমি দেখেন, আমি তো আশ্চর্য হয়ে যাই, প্রেস ক্লাবে সেটা বলা হয়েছিল, একজন সরকারের পতন কতটুকু হলে এইভাবে পতন হতে পারে। এটা কিন্তু আমাদের একটা শিক্ষা, যে মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে তাকে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমি চাইনি যে সে চলে যাক, কিন্তু আমরা চাই যে তারপরেও আমরা চাইব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের এই সকলের স্বার্থে, আমাদের আর্থসামাজিক অবস্থারও স্বার্থে আমরা চাই। একটা জিনিস ভালো আমার মনে হয়, আমরা চীন সফরে গিয়েছিলাম। আমরা কমিউনিস্ট পার্টির সঙ্গে মেইন যাদের থিঙ্কার, এদের যারা আছে কংগ্রেস সহ, এবারে মেইন যাদের সঙ্গে কথা বলা হচ্ছে, অর্থাৎ বিএনপি থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিএনপির পক্ষ থেকে। কারণ সামনের দিনগুলো আসলে তারা বিএনপির সঙ্গে একটা সম্পর্ক করতে চায়। আর আমাদের দলের তো একটা লুকিস্ট একটা দৃষ্টিভঙ্গি আগে থেকে আছে। তো তারা চাচ্ছে, বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে তারা আমন্ত্রণটা জানিয়েছিল। সেখানে আমরা 9 জন প্রতিনিধি গিয়েছিলাম। আমাদের দলের পক্ষে ছিলেন আমাদের মহাসচিব মহোদয়। অসম্ভব সেখানে সেদিন দূরদর্শিতার পরিচয় দিয়েছি আমরা সেখানে। এবং আমাদের 7th সেঞ্চুরি থেকে যে বাংলাদেশের সঙ্গে যে মাটির সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক ছিল, এটাকে তুলে ধরেছি। তারা কিন্তু ফ্রি প্ল্যান দিয়েছে যে আমাদেরকে, অর্থাৎ বিএনপি সরকার গঠন করলে তারা কী করতে পারে। আগে থেকে তারা জনগণের স্বার্থে কিন্তু তারা কিছু তারা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিএনপির এই দেশের মানুষের জন্য তারা কী কাজ করতে পারে, তারা চাচ্ছে জনকল্যাণমূলক কী কাজ করতে পারে, সেখানে আমরা কিন্তু দিয়েছি। এটা একটা ভালো সুযোগ। এবং তিস্তার কথা বলছি, এখন তিস্তা তৈরি হওয়ার জন্য তারা অগ্রসর হয়েছে। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় যখন ভ্রমণ করলো, তিনিও সেটা উল্লেখ করেছেন যে আমাদের তিস্তা নদীর, অর্থাৎ জনস্বার্থে যেসব বিষয়গুলো আমাদের আসবে, এখন এটা একটা শুভ সংবাদ আমাদের জন্য। আমরাও বলেছি সেখানে তিস্তা এবং মানবাধিকারের জন্য আমাদের এখানে এই যে রোহিঙ্গা সমস্যার কথা বলছি, তারাও এটাকে, চীন গভর্নমেন্ট যেহেতু একটা পরাশক্তি, একটা বিশাল শক্তি, তারা দায়িত্ব নিলে কিন্তু আমাদের এই যে আমাদের যে ভূখণ্ডের মধ্যে যে রোহিঙ্গা সমস্যাটা রয়ে গেছে, আমাদের এখন আন্তর্জাতিকভাবে কিন্তু তাদের সাহায্য কিন্তু কমে গেছে। আগে যে প্রথম যেভাবে সাহায্য সহযোগিতা আসছে সেটাও কিন্তু কমে গেছে। আমরা দেশের স্বার্থে কথা বলি, এখানে আমাদের নিজের স্বার্থে, অর্থাৎ দলীয় স্বার্থে কিন্তু আমরা কথা বলি নাই। অর্থাৎ দেশ যে এতদিন পর্যন্ত বঞ্চিত ছিল, মানুষের কথা বলার যে সাহস ছিল না, এগুলো বলার জন্য কিন্তু আমাদের বিএনপি এখনও সুদৃঢ় আছে এবং বিএনপি আগামীতে সেই কথাগুলো বলে যাবে। গোলাম সরওয়ার জি, কথা হচ্ছে যে গণতন্ত্রটা হচ্ছে বাইসাইকেলের মতো, দুইটা সাইকেল, অর্থাৎ সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। বিএনপি এই মুহূর্তে একটা বড় স্টেক হোল্ডার, বড় দল, অস্বীকার করার তো উপায় নেই। এখন আওয়ামী লীগের সময় দেখা গেছে যে আওয়ামী লীগ 270, 80, 24-এ যেটা দেখছি, 18 কিংবা 14-তে, এখনও ইলেকশন হলে কিন্তু সেটাই হবে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, একটা শক্তিশালী বিরোধী দল যাতে তৈরি হয়, সেইটার ব্যবস্থাটা বিএনপিরই নীতি নির্ধারকের পক্ষ থেকে সেই বক্তব্যটা আসা উচিত। কিন্তু এই সরকারের কাছ থেকে আসা, আমি ব্যক্তিগতভাবে কেউ, আমার দল এটা করে না এই কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যেহেতু আমরা প্রশ্ন তুলেছি, সেজন্য
তত্ত্বাবধায়ক সরকারের সময় 3টা কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশে ইলেকশন ভালো হয়েছে। আগামী নির্বাচনটাও সেখানে তত্ত্বাবধায়ক সরকার সেটা করা যেতে পারে, কিংবা তাদের অধীনে নির্বাচনটা হতে পারে। এবং আমি বিশ্বাস করতে চাই যে 2 মাস আগে যদি নির্বাচন হয় তখন আরেকটা নির্বাচনকারী সরকার সেটা হবে। এখন প্রশ্ন হলো যে উনি সেনাবাহিনীর কথা বলেছেন, আমি ওনার সাথে এখানে সহমত পোষণ করে বলতে চাই, এই সেনাবাহিনী 71 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়া উনি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তো ইতিহাস। 71 পর্যন্ত শেখ মুজিবকে তো অস্বীকার করার উপায় নেই। উনি হয়তো পরবর্তীতে একনায়ক হয়েছেন, কিংবা শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, 14, 18, 24কে গণতন্ত্রকে ধুলাই করে দিয়েছে। তো আগামী নির্বাচনটা যাতে সেই রকম না হয় তার জন্য তো আমাদেরকে এমন একটা নির্বাচন করতে হবে, সেই সেনাবাহিনীকে আমাদেরকে কাজে লাগাইতে হবে এমনভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য 8 ডিভিশনে 8 দিনে করা উচিত। এটা হলো একটা প্রস্তাব আমার। ইন্ডিয়াতে হয় স্ট্যাগারিং ইলেকশন, সেভাবে হয়। 2 নম্বর কথা হচ্ছে যে এই সেনাবাহিনী 71-এ ভূমিকা রেখেছে, এই সেনাবাহিনী 77-এর সিপাহী বিপ্লবের মাধ্যমে ভূমিকা রেখেছে, এই সেনাবাহিনী 24-এর গণ অভ্যুত্থানে। আজকে আপনারা জানেন যে আমরা যতই আন্দোলন করি, বিএনপি 15 বছর আন্দোলন করেছে, তারপরে ছাত্ররা গোলটা দিয়েছে, এটাও অস্বীকার করার উপায় নাই। যতই গোল করুক, ওরা যদি সেদিন সেনাবাহিনীর মুখ দিয়ে যখন বলেছে যে উনি পদত্যাগ করেছেন, তখনই কিন্তু জনগণ কিন্তু আশ্বস্ত হয়েছে, জনরোষ প্রকাশিত হয়েছে, সেটা আমরা জানি, এই কথা আমি নাই বললাম। আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন। আজকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা অনেক দল, নবগঠিত দল, কিংবা অনেকের যে কথা বলে ডিজিএফআইকে উড়াই দিবে, ডিজিএফআই যে কারণে কাজগুলি করেছে, আয়নাঘর করেছে, তার জবাবদিহিতা থাকতে পারে, কিন্তু একটা সংস্থাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা, এটা কিন্তু আমার মনে হয় আমরা এই সেনাবাহিনীকে আমরা গর্বের জায়গায় রাখতে চাই। এই সেনাবাহিনী দুর্যোগে, সংকটে পাশে সে আমাদের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতে দাঁড়াবে, এই আশাবাদটা ব্যক্ত করি। এই কারণে, কারণ হ্যাঁ, সেনাবাহিনীর অনেক চিফ অনেক সব প্রশ্নবিদ্ধ কাজ করেছে, কিন্তু একটা ব্যবসায়ী সম্প্রদায় বলেন, শিক্ষক সমাজ বলেন, কিংবা যে কোনো জায়গাতে খারাপ ভালো থাকবেই। এখন তাই বলে একটা ইনস্টিটিউশনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না। যাই হোক, আমি সেটাকে বলছি। আরেকটা কথা হলো কি, যে এই দেখেন আওয়ামী লীগ ধরেন, আপনি কি এইখানে একটা কথা বলতে চাই যে যারা হত্যা করেছে, লুণ্ঠন করেছে, এর বাইরে কি যারা হত্যা করে নেয়, লুণ্ঠন করে নেয়, আমরা কি তাদেরকে বঞ্চিত রাখবো ভোটার থেকে? আমরা কি তাদেরকে ভোট দেওয়া থেকে, তাহলে কি ইনক্লুসিভ ইলেকশন হবে? তাদেরকে যে আমরা আজকে আমরা দেখি প্রধান উপদেষ্টা বলেছেন বিদেশি ইয়ের মাধ্যমে যে আমরা তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করেছি, স্থগিত করেছি, দলকে নিষিদ্ধ করিনি। তো দলকে যদি নিষিদ্ধ করতে পারে কে? ট্রাইব্যুনাল করতে পারে, ঠিক আছে, সেটা আমাদের দেখার অপেক্ষা করতে হবে। আমি মেসেজটা যেটা দিতে চাচ্ছি যে এইটা আমরা চাই একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা জাতি, এদের একটা বিচারটা হবে, সংস্কার হবে, বিচার হবে, এবং একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে সকলের উপস্থিতি ইলেকশন হোক। না হলে কি হবে, ওই বিএনপি ইলেকশন করে নাই বলে নির্বাচন যেমন গ্রহণযোগ্য হয় নাই অতীতে, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের বিচার সংস্কার শেষে তাদের ভালো লোকগুলিকে যাতে নির্বাচন যদি হয়, আমার মনে তারা আসতে পারে। এবং সেই ক্ষেত্রে হয়তো রেজাল্ট তারা যাই করুক, কিংবা ইলেকশন তারা আদৌ করবে কিনা সেটা তাদের ব্যাপার, আমি সেটা জানি না। আমি আন্তর্জাতিক চোখ থেকে, অবস্থান থেকে আমরা দেখাতে চাই যে এই দেশে একটা সকলের অংশগ্রহণের নির্বাচন হয়েছে। নাহলে আপনি কি আওয়ামী লীগ কি বসে থাকবে? ধরেন এটা তো তাদের কাছে তো গণ্ডগোল করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, এবং আধিপত্যবাদী ভারত আমরা বলে থাকি। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে খারাপ হোক ভালো হোক তাকে জীবনে অ্যাভয়েড করা যাবে না, কিন্তু সে তো তার পক্ষ অবস্থান নিয়ে তো সে কোনো অনেক প্রভাব কিছু চালিয়ে আমাদের অনেক কিছু করতে পারে। সুতরাং আমি এই জায়গাটা যেটা বলতে চাই, এটাকে একটা গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে যদি না আনা যায়, তাহলে একটা নির্বাচনের যেন নির্বাচন তো 12 ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে হোক, এটা আমরা চাইতে পারি না। আমি তো নিজেই আপনার এখানে বলছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হওয়া দরকার। এখন দেখতেছি যে যেন নির্বাচনের দিকে যাচ্ছে। তো এই যেন নির্বাচন আমার মনে হয় বড়দা, আপনি ভালো করে আপনি একটি বড় দলের প্রতিনিধিত্ব করতেছেন। আমি একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে বলবো, নিশ্চয়ই যদি তারা যেন তো একটা নির্বাচনের ইয়ের দিকে যায়, বিএনপি যায়, কিংবা জাতি যায়, আমরা যাই, এটা কিন্তু তাহলে এই নির্বাচনকে কেন্দ্র করে আরেকটা এটা কি বলবো, গণঅভ্যুত্থান শব্দ যদি নাও বলি, আরেকটা জনরোষ, আরেকটা কিন্তু বিক্ষোভ। আমি একটা প্রশ্ন করি, যেহেতু আমাদের কিছুটা তর্কবিতর্ক থাকা উচিত মনে হয়, আপনি খুব ভালো প্রশ্ন করছেন। আমরা যদি এই নির্বাচনটা যদি সুষ্ঠু, সুন্দর এবং সকলের জন আকাঙ্ক্ষা পূরণ না হয়, শান্তিপূর্ণভাবে না হয়, এটা গ্রহণযোগ্যতা যদি না পায়,
প্রতিবেশী দেশ বা আমাদের প্রতি যারা এখনও অন্য অন্য মনোভাব পোষণ করে, এখন দেশ চেয়ে যারা ব্যবসা বাণিজ্য করবে, যারা এই দেশের সঙ্গে চুক্তি করবে, এবং তারা কিন্তু আমাদের দিকে চেয়ে মানে মানে তারা দৃষ্টি আছে এখন এই নির্বাচনটা কিভাবে হচ্ছে। অর্থাৎ একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা দৃঢ় একটা মানে কি বলবো সেটাকে, এটা মানে দীর্ঘমেয়াদী একটা যদি সরকার না আসে, তাহলে প্রতিবেশী দেশের কাছে যেমন আমরা অন্যান্য বিষয়ে আমরা একটা গ্রহণযোগ্যতা পাবো না, নানা ধরনের প্রশ্ন তৈরি হবে। এবং আমার মনে হয় বিশ্বের মধ্যে যারা আমাদের কাছে আমাদের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করবে, আমাদেরকে নানাভাবে তারা সাহায্য সহযোগিতা করবে, আন্তর্জাতিকভাবেও কিন্তু আমরা হয়ে যাব। এই জন্য বিএনপি সবসময় চাচ্ছেন এটা। বিএনপির পক্ষ থেকে আমি আবারও বলছি, বক্তব্যের কোনো ডিফারেন্স নাই, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে যা যা করা দরকার সকলের অংশগ্রহণ। মানে আমি যদি ওনার কথা ভুল না বুঝে থাকি, তাহলে উনি যে প্রশ্নটা তুলছেন, মানে আমরা তো সবাই নির্বাচন চাই, বাংলাদেশের জনগণ সবাই চায়, ভোটের অধিকারের জন্য মানুষ রক্ত দিয়েছে, লড়াই করেছে, কিন্তু নির্বাচনটা ঠিক শেখ হাসিনার মতো বা তার আমলের মতো দিনের ভোট রাতে আমির নির্বাচন বা ওই ধরনের নির্বাচন চায় না। এবং উনি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওনারা 88 সালে নির্বাচন করেছেন, তারপর ওনারা কিছু ভালো কাজ করেছেন, কিন্তু গ্রহণযোগ্য হয়নি। 96 সালে বিএনপি করেছে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান করার পরেও 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য না, টেকেও নি। সো সেই কারণে উনি মনে করছেন যে এরকম একটা নির্বাচনটা যেন এবার ভালো গ্রহণযোগ্য একটা ক্রেডিবল ইলেকশন হয়, এবং তার জন্য উনি মনে করেন যে সরকারটাকে নিরপেক্ষ হতে হবে। উনি সরকারকে নিরপেক্ষ মনে করেন না, উনি মনে করেন সরকার সক্ষম না, প্রশাসন ঠিক করতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে পারছে না, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট উনি মনে করছেন, উনি এখন পর্যন্ত দেখছেন যে ইলেকশনটা ইনক্লুসিভ হচ্ছে না। ওনার বিচারে কোনো আপত্তি নাই, এমনকি হয়তো ফাঁসিতে ওনার আপত্তি নাই অপরাধীদের, কিন্তু উনি মনে করেন যে যারা বাংলাদেশের নাগরিক তাদের প্রত্যেকের, যদি তারা অপরাধী না হন, জেলে না যান, ফাঁসি না হয়, তাদের রাজনীতি করবার অধিকার আছে, যে কোনো আদর্শ চর্চা করবার অধিকার আছে যদি বাংলাদেশের আইন অ্যালাউ করে, তাদের ভোট করবার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার আছে, সেটা উনি দেখছেন না। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তার বাইরেও অনেক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়নি, কিন্তু তাদেরকে আমরা দেখছি যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে নেওয়া হয়নি। যেমন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে, যেমন ধরেন জাতীয় পার্টি বা ওই সাম্যবাদী দল, জাসদ, ওয়ার্কার্স পার্টি, যে দলগুলো ছিল শেখ হাসিনার সঙ্গে, তাদের কাউকেই আসলে শেষ পর্যন্ত দেওয়া হয়নি। এটা আসলে শেষ পর্যন্ত কি ফলাফল দিবে? যেমন আমি নবগঠিত দল, আমরা আমাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি এবং অনেক তারা নিবন্ধিত দল, একটা অন্য একটা নবগঠিত দল, হ্যাঁ, তারা গণঅভ্যুত্থানের হয়তো তারা নেতৃত্ব দিয়েছে, সুতরাং কিন্তু তারা আবার নিবন্ধন ছাড়াই কিন্তু তারা নিবন্ধন ছাড়াই যেতে পারে, তাহলে আমরা কি অপরাধ করেছি? আমরা কি সেটা পারি না নাকি? এটা ভালো। আমি যেটা মনে করি, আমি আবারও বলছি, সরকারের একটা দৃষ্টিভঙ্গি, সরকার কিন্তু তাদের ভেতরে একটা রূপরেখা তৈরি করেছে, এটা সবাইকে হয়তো তারা দেখাচ্ছে না। সরকার যে বর্তমান সরকার যে সকলের আস্থা নিয়ে এসেছে, এটা প্রমাণ করার জন্যে প্রফেসর ইউনূস, আমি যেটা মনে করি আর কি, উনি সেটাকে খুবই গুরুত্বের সাথে তিনি দেখেন। এখানে বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন আমরা কি জানতাম যে রাষ্ট্রপতির যে বিষয়গুলো আসছে এখন, রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা, আপনি সেটাকে কি মনে করেন? না, এটা ঠিক আছে, কিন্তু তাদের একটা মানে ছবি নামিয়ে ফেলা ঠিক আছে আপনি বলছেন? ঠিক আছে, সেটা আমি বলবো না, তাদের দৃষ্টিভঙ্গিতে কি আছে সেটা সরকার চালাচ্ছে তারা। না, কিন্তু জনগণ হিসেবে তো আমাদেরও কথা আছে, বক্তব্য আছে, রাইট আছে। সামনে যদি নির্বাচন হয়, নির্বাচনকে সামনে রেখে যদি আমরা কাজগুলো করি, তাদের এই বললাম তো রোডম্যাপ, তাদের একটা দৃষ্টি, তাদের এই সরকারের বিষয়গুলো কিন্তু আমরা সব কিছু এখনও পরিষ্কার না। এখন তারা একটি দিচ্ছে, কারণ উনি আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে, উনি অন্যভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন প্রফেসর ইউনূস, এবং তার সরকার নিয়ে তিনি কিন্তু কাজগুলো করছেন। এখানে কিছু জিনিস আমরা দেখছি, কিছু জিনিস দেখছি না। আমি ওই জন্য বলছি যে আমরা এই যে আরেকটা বিষয় আছে, যে বে অফ বেঙ্গল নিয়ে যে কথাটা বললেন তিনি, যে আমরা বাংলাদেশের একটা সম্ভাবনার দেশ, আপনারা দেখবেন কিছুদিন পরে বাংলাদেশ সম্ভাবনার একটা মানে এই যে বে অফ বেঙ্গল কী হতে পারে, উনি এইরকম করে কিছু কিছু জিনিস কিন্তু ওনার অভ্যন্তরে কিন্তু রেখেছেন। আমার মনে নির্বাচন সম্পর্কে আমি একমত, তবে প্রশ্নটা হচ্ছে ওইটাই, জনগণ এই দেশের, আমাদের জনগণের দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা স্বচ্ছ না।
আমাদের দৃষ্টিভঙ্গিও স্বচ্ছ না এই জন্যেই যে আমরা দূরদৃষ্টি দিয়ে আমরা ওই অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু অনুধাবন করতে চাই না। এটা আবেগপ্রবণ হয়ে ঢালাওভাবে অনেক কিছুকে আমরা বিচার করে ফেলি, যেটা দেখি সেইভাবে বলি। কিন্তু এই নির্বাচনটাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করে চলি, আমার মনে হয় ধীরে ধীরে তারা যেমন যাচ্ছে, আমাদের জনগণ আমাদের দলগুলো কিন্তু সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি। কারণ সবচেয়ে আমি আবারও বলি, স্টেক হোল্ডার হিসেবে বিএনপি, একমাত্র বিএনপি পারবে এখন, অন্যান্য দলের কথা আমি প্রশ্নবিদের কথা বলবো না, এখন বিএনপি পারবে এই যে বৈতরণী থেকে, এই যে নানা ধরনের সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির সঙ্গে যারা সম্মিলিতভাবে যারা কাজ করবে, অনেকে এখন আমাদের সঙ্গে কাজ করার জন্য চাচ্ছে। আমি নাম বলবো না, অনেক দল এখন আমাদের এই বড় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা কাজ করে, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে তারা মিশবে। এবং ধীরে ধীরে যখন নির্বাচনমুখী আমরা যাব, এখন তো সময় আছে, যখন সেইভাবে আমরা যাচ্ছি তখন মনে করবেন যে একটা বিশাল একটা রাজপথ তৈরি হয়ে গেছে, বিশেষ করে বিএনপির জন্যে রাজপথ তৈরি হয়ে গেছে। যেসব প্রশ্নগুলো আছে অপসারিত হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। এবং এই জন্যই আমি মনে করছি সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যদি আমরা শক্তভাবে তারা রাখতে পারি এবং তাদের প্রতি আস্থা তৈরি করতে পারি। অনেক দল কিন্তু সেনাবাহিনীকে পছন্দ করে না, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কেমন এটা তাদের দৃষ্টিভঙ্গি, সবাই না। তবে আমি আবারও বলবো যে বর্তমান সরকার এবং বিশেষ করে সকলকে নিয়ে যে তারা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন সম্পর্কে যে আমাদের যে প্রধান আছে তার সম্পর্কে অনেকে বলছেন, আমি কিন্তু সেভাবে বলবো না। তার যে একটা দৃষ্টিভঙ্গি, তিনি একজন আমলা ছিলেন, তিনি জানেন এই দেশের মানুষ কী চায়। তিনি যে প্রশ্নবিদদের বাইরে বা তিনি যে এটা সুন্দরভাবে না করলে তার অবস্থায় কী হবে উনি এটা জানেন। এবং আমাদের ডক্টর ইউনূস সরকার যারা আছে এবং উনিও জানে যে এত বড় ক্ষমতার দল ছিলেন, তিনি কীভাবে মানে এখান থেকে বিদায় নিয়েছেন, প্রফেসর ইউনূসও কিন্তু সেইভাবে জানেন। আমার মনে হয় ওনার মধ্যে সেই দৃঢ় প্রত্যয় আছে বলে এই সময়ের মধ্যে তিনি কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের একটু অপেক্ষা করার সময়। সব কিছু যদি আমরা এখানেই বলি, এখনও নির্বাচনের তফসিল সহ আমরা ধীরে ধীরে রোডম্যাপ তৈরি করে আমরা যাচ্ছি। ঠিক একইভাবে আমাদের চিন্তাধারাকে কিন্তু সেইভাবে একটু করে আমার মনে হয় ধীরে ধীরে সেইভাবে কাজগুলো করলে এবং তাদের কথাগুলো বললে ওনার জন্য সুবিধা হবে এবং দলের জন্য সুবিধা হবে। আমাদের বড় দল হিসাবে আমাদের অনেক করণীয় আছে, আমাদের সময় খুব কম, এর মধ্যে কিন্তু আমরা চাচ্ছি যে দলকে কীভাবে আমরা সমন্বিত করা যায়, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সবার সঙ্গে, আমাদের মধ্যেও আছে নানা ধরনের নানা মত থাকতে পারে, কিন্তু আমরা চাচ্ছি সকলকে নিয়ে আমাদের একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছি, একটা নেটওয়ার্কিং তৈরি করতে চাচ্ছি। আমি যেটা প্রথম বলছিলাম, অন্যান্য দলের সঙ্গে আমাদের মত বিনিময় চলছে। অর্থাৎ এই সুষ্ঠু নির্বাচনের জন্যে আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু সকলের দৃষ্টিভঙ্গি এখন জাতীয়তাবাদী দলের প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই পারবে এই সংকট উত্তরণের জন্য, তারা প্রধান ভূমিকা পালন করতে পারবে। সেই জন্যেই আমি আবারও বলছি, সেনাবাহিনীকে অবশ্যই তাদেরকে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, গৌরব দিয়ে আমাদের সামনে যদি অগ্রসর হই, এদেশের একটি সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ খুবই প্রজ্ঞাবান, আমার মনে হয় আমাদের ইউনূস যেমন অত্যন্ত প্রজ্ঞাবান, সেনাবাহিনী অত্যন্ত প্রজ্ঞাবান। এবং আমাদের পক্ষ থেকে যেসব কথাগুলো বলা হচ্ছে, উনি যে কথাটা বলছে, এখন মানুষ তো আরেক ঘুমিয়ে নেই। জেলু সাহেব বিগত 10 বছরের কথা, বিগত 5 বছরের কথা, এই যে আমাদের এই যে সরকার যে চলে গেলেন, প্রতিটি সরকার, এরপরে কিন্তু জনগণ কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঘুম থেকে জেগে গেছে। কিন্তু এখানে যুবক বলেন, তরুণ বলেন, নারী পুরুষ বলেন, এখন আর সেইভাবে কাজ করার কোনো সুযোগ নাই, সবাই কিন্তু সতর্ক। এই জন্য আজকে আমি দেখেছি প্রত্যেকটা আন্দোলন কিন্তু কেন জনগণ করছে এখন। তবে একটা জিনিস আমি বলবো, চাহিদা বেশি হয়ে গেছে, জনগণের এত চাহিদা কিন্তু থাকা ঠিক না। এই চাহিদাগুলো আপনারা আগে করেননি কেন? এই চাহিদা বেশি হওয়াতে সরকার কিন্তু একটা বিব্রত হয়ে গেছেন, সরকারের মধ্যে কাজ করার কিন্তু সুযোগগুলো পাচ্ছে না। তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে কাজগুলো করার জন্য। তারা দেশের বাইরে না, আমাদের মানুষ, তারা, এদেরকে সম্মান করবো, মর্যাদা দেবো। যারা ক্ষমতায় আছে, যারা উপদেষ্টাগণ আছেন এবং সরকার নিয়ন্ত্রণে যেসব বডিগুলো আছে, স্টেক হোল্ডারগুলো আছে, তাদেরকে আমরা একটু সময় দেবো, আমরা একটু শান্ত থাকি। কারণ নাগরিকের মধ্যে একটা শান্তি যদি স্থাপন না হয়, আমরা যদি সেইভাবে যদি আমরা ধীরে ধীরে অগ্রসর হই, আমার মনে হয় এটা আমাদের জন্য কাজ করবে। আমরা যদি সবসময় তাদেরকে বিব্রত করি, এটাও কিন্তু ঠিক না। দাদার কথা থেকে বলতে চাই যে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং ভোটাররা যাতে নির্ভয়ে সেটা যেতে পারে
এবং সেটা নির্বাচন কমিশনের কাছে আমাদের কাছে মনে হয়েছে, কারণ আমরা ব্যক্তিগতভাবে অনেক সময় যোগাযোগ করেছি, কিন্তু এখানে তো সরকারের পক্ষ থেকে যদি মানে মূল নির্ধারক তারা যদি সেই সাপোর্টটা না দিতে পারে, কেন কথাটা বললাম, আজকে রাষ্ট্রপতির ফটো নামানো হয়েছে, পরিবেশ মন্ত্রী রেজওয়ানা হাসান উনি বললেন এটা কোনো ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়নি। আবার আমরা সংবাদ মারফত আন্তর্জাতিক মিডিয়া মারফত জানতে পারলাম মৌখিক নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নামানো হয়েছে। তো সরকারের ভিতরে সরকার এখন নির্বাচন কমিশনে ভবিষ্যতে যে সে আগাবে এই জায়গাটায় তো আমরা অনেকে কিন্তু মানে একটা অনাস্থার দোলাচলে কিন্তু মানুষ বাস করছে, এই জায়গাটায় কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং আজকে দেখেন রাষ্ট্রপতি, আমি ব্যক্তিগতভাবে এই ভদ্রলোককে কিন্তু খুব বেশি একটা পছন্দ করি না, কিন্তু উনি কিন্তু রাষ্ট্রপতি, হি ইজ এন ইনস্টিটিউশন। যে পর্যন্ত আপনি তার কাছেও আপনি শপথ নিলেন, তাকে আপনি ফটো নামায় দিতে বলেন, এ থেকে আমাদের দেশের ভাবমূর্তির কথা চলে গেছে। তা আমি যে লাস্টে যেটা বলতে চাচ্ছি যে আমাদের সদিচ্ছা, আমাদের গোল মাইন্ডসেটটাকে, আমাদের মানসিক সংস্কারটাকে যদি আমরা না করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই। তার আগে যে কথাগুলি বললাম, যেটাকে সুন্দরভাবে উনিও সাম আপ করেছেন, এগুলিকে যদি আমরা কনফার্ম না করতে পারি, আপনি বড় দলের কথা, বিএনপির কথা বলেছেন, আমি তো সেটা স্বীকার করে নিয়ে বলছি যে বিএনপি আজকে শ্যাডো কম্পোনেন্ট তালিকায় আছেন, বড় দলের তালিকায় আছেন। এখন বিএনপি যেমন সত্যিকারভাবে তার নেতাকর্মীকে কন্ট্রোল করতে পারছে না দখলবাজি চাঁদাবাজি থেকে, তার জন্য তারা কিন্তু অ্যাকশনও নিচ্ছেন, তার জন্য তাদেরকে বহিষ্কারও করতেছেন, কিন্তু 100 সেইভাবে কন্ট্রোলটা কিন্তু নাই। আজকে ধরেন জামাতের কথা বলি, জামাত আজকে, আমি ব্যক্তিগতভাবে সত্যিকারভাবে যে জামাত একটি দল, ঠিক আছে, কিন্তু 71 সনে তারা কিন্তু ক্ষমা চায়নি। এখন 71 সনে ক্ষমা চায় নাই, আমরা আবার একই টেবিলে বসতেছি যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে, নাহলে তাদের কোনো অধিকার নাই। তাহলে আমি যখন এই কথাটা বলবো, তাহলে 71-এর জন্য কি সেইভাবে জামাত কি ক্ষমা চেয়েছে? সেই ক্ষমাটা কিন্তু তাদের চাইতে হবে। এই জায়গাটায় আপনারা যারা বিএনপি করেন, যারা বড় দল, একটু ছোট্ট করে, এই জায়গায় আমি ছোট করে কনক্লুডিং রিমার্কসটা যেটা করতে চাই, যে আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদের পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল যে কমিটমেন্ট, এটা যদি ঠিক থাকে তাহলে আমরা এর নির্বাচনীটা করতে পারবো। আর লাস্ট বাট নট লিস্ট, বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কিন্তু এই নির্বাচনটা কিন্তু অনেক বাধাগ্রস্ত হতে পারে। সেই জন্য মিডিয়া লিটারেসিটা জনগণকে মানে ভালো বোঝানো দরকার, এবং মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের কারণে এই নির্বাচনটা কিন্তু সাংঘাতিকভাবে ব্যাহত হতে পারে। ধন্যবাদ। আপনি কি কিছু যোগ করবেন? জাস্ট 30 সেকেন্ডে আমি শেষ করব। নির্বাচন কমিশন কিন্তু আমার মনে হয় নির্বাচন কমিশনকে সেভাবে বলাটা ঠিক হবে না। আমরা তো চাচ্ছি, উনি নির্বাচন কমিশন চাচ্ছে কিন্তু আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্যে, তবে এদেরও নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, এরা সহজে হয়তো সব কিছুকে আমরা যে কথাগুলো বলছি, কারণ এক একটি দল এক এক ধরনের কথা বলে, তাদের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলছে। আমি মনে করি এটাই, আবারও বলবো যে বিএনপি চায় সকলকে নিয়ে সমন্বিতভাবে এখন জাতীয় সমন্বিত একটা ঐক্যমত্য তৈরি করে এই দেশের শাসন ব্যবস্থা তৈরি হোক এবং গণতন্ত্র তৈরি হোক, মানুষের ভোটাধিকার তৈরি হোক, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেটা আমরা হারিয়েছি আমরা যাতে সেটাকে বিজয়, এবং আমাদের জুলাই সংসদ যাতে আমরা গ্রহণ করতে পারি সনদ, এবং বিশেষ করে এই যে অভ্যুত্থান হয়েছে এদেরকে আমরা মর্যাদা দিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারি, সেই রকম একটি জন আকাঙ্ক্ষার একটা সরকার। অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিশাকুল আফসারার মিলন এবং প্রফেসর সুকমল বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেক ত্যাগ, অনেক রক্তদানের পরে আমরা চাই না যে বাংলাদেশে বিশ্বাসের সংকট থাকুক বা অনাস্থার দোলাচলে বাংলাদেশ দুলুক। নানা রকমের সংকট, অভ্যন্তরীণ, বহির্বিশ্বের, এবং সেই সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডের যে নৈরাজ্য, সেগুলো মোকাবেলা করা খুবই কঠিন বাংলাদেশের জন্য, এবং নির্বাচনকে সামনে রেখে তো বটেই। আর নির্বাচন আমাদের জন্য খুব জরুরি, একথা অনস্বীকার্য, যত দ্রুত হয় তত মঙ্গল, তবে সেটা যেন নির্বাচন হয়, অন্য কিছু নয়। নির্বাচন বলতে আন্তর্জাতিকভাবে যা বোঝায়, আমরা যা বুঝি, আমরা যা দেখেছি সেই ধরনের নির্বাচন নয়। ভালো নির্বাচন বলতে যেটা বোঝায় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন আমাদের জন্য খুব জরুরি। আমরা আশা করব সেটাই যেন হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।